আপনাকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমার নাম শহীদুল শুভ্র। আমি পেশায় সাংবাদিক। দীর্ঘদিন যাবৎ আমি আমি বাংলাদেশ ব্যাংকের আহ, পারিবারিক সূত্রে আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড। ওই আমার আমার ছাত্র জীবন শৈশব বাংলাদেশ ব্যাংক এরিয়ায় আহ, কাটিয়েছে। সো আমি একজন সাংবাদিক হিসাবে, একজন রিপোর্টার হিসাবে আমি কিছু অবজারভেশন দিতে চাই আমাদের এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর পরিবর্তন সেই বিষয়ে। আমি একটা ঐতিহাসিকভাবে বলতে চাই। আমি যতটুকু বলবো, 80-র দশক থেকে এখন পর্যন্ত অধিকাংশ সময় কোনো গভর্নরের খুব শান্তিপূর্ণ প্রস্থান হয়নি। প্রতিবারই বাংলাদেশ ব্যাংকে একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে গভর্নরকে ফেয়ারওয়েল দেওয়া হয় না, এবং গভর্নরের শেষ দিনে তাকে নাজেহাল করা হয়, হেনস্থা করা হয়, অনস্থা করা হয়, এবং এটা বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা এটাই করেন। এটা কেন করেন, এটা একটা আলোচনার বিষয়, এটা একটা অনুসন্ধানের বিষয়। যদি বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে যদি এই ধরনের একটা কালচার সংস্কৃতি সবসময় ডেভেলপ করে, প্রতিটি গভর্নরের সাথে যদি এরকম ব্যবহার করা হয়, এটা কমপ্লিটলি দুঃখজনক। এখন নতুন যিনি গভর্নর আসছেন, তিনি হয়তো বা, আমি জানি না তিনি যখন প্রস্থান করবে তার কি অবস্থা হবে, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতির, আমার মনে হয়, অবসান ঘটানো দরকার। আমরা যেটা বলবো যে নতুন গভর্নর সম্পর্কে কথা বলার আগে আমি আহ, এই যে যে গভর্নর প্রায় 18 মাসের মতন কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকে, ওনাকে বলা হয় একজন ভিশনারি লোক, এবং তার অভিজ্ঞতা ব্যাপক, এবং তিনি কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলেন, এবং সেই ইনিশিয়েটিভ বাস্তবায়ন করার জন্য তাকে আরও 2 বছর সময় দেওয়া উচিত ছিল, বা আরও কয়েক বছর সময় দেওয়া উচিত ছিল। কারণ অর্থনীতি একটা একটা প্ল্যানিংয়ের বিষয়, এবং ইমাজিনেশন, এটা এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মস্তিষ্কে কল্পনা শক্তিতে বড় ধরনের একটা প্ল্যান নিয়ে আসতে হয়। সেই প্ল্যানটা পরে বাস্তবায়ন করতে হয়। এটা 1-2 দিনের ব্যাপার না, এটার জন্য একটা সময় লাগে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন গভর্নরকে মিনিমাম 5 বছর সময় দেওয়া উচিত। এবং উনি যে ইনিশিয়েটিভগুলি নিয়েছিলেন, সেই ইনিশিয়েটিভগুলি বাস্তবায়ন করার সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমি মনে করি। আর তাছাড়া ওনার বিরুদ্ধে যে যে অভিযোগ আসছে যে দুবাইয়ে ফ্ল্যাট কেনা বা এলি, এই সম্বন্ধে এটা তদন্তের বিষয়। এবং উনি বড় বড় জায়গায় চাকরি করেছেন, ডলারে বেতন পেয়েছেন। সুতরাং ওনার দুবাইতে ফ্ল্যাট থাকতেই পারে, কারণ উনি ইন্টারন্যাশনাল স্কেলে স্যালারি পেয়েছেন, এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি ছিলেন, সেখানে বেতন পেয়েছেন, এবং তার মেয়ে দুবাইতে অ্যাস্টাবলিশ। সুতরাং ওই মেয়ের ইনকাম থেকে ফ্ল্যাট হইতেও পারে। তাই সেটা সেই বিষয়ে আমি আহ, এগোতে চাই না, সেটা হয়তো বা তদন্তের বিষয়। কিন্তু আমি এখন যেটা আলোচনা করতে চাই, এই নতুন গভর্নরকে নিয়ে কিছু বলতে চাই। যদিও ওনার সম্পর্কে আমরা পত্রিকার মাধ্যমে এবং অনলাইনে অনেক কিছু শুনেছি। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, যদিও বলা হচ্ছে সফল ব্যবসায়ী, কিন্তু তিনি তার লোন রিস্ক্যাজুয়াল করেছেন। তিনি এটা এটা নিয়ে কথা উঠেছে। যদি রিস্ক্যাজুয়ালকে ডিফল্টার বলা যায় না, কিন্তু তিনি রিস্ক্যাজুয়াল করেছেন। একটা জিনিস বিএনপিকে প্রশংসা করতে হয় এদিকে, একটা নতুন মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীকে, যেটা হচ্ছে যে আমরা সব সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হয়েছেন, হয়তোবা ব্যুরোক্রেসি থেকে একজনকে নেওয়া হয়েছে, অথবা কোনো জায়গায় চাকরি করতেন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এ চাকরি করতেন, এমন একজন লোককে নেওয়া হয়েছে, অথবা একাডেমির সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেই সময় ব্যক্তিদেরকে নেওয়া হয়েছিল। এই নিয়ে কথা উঠেছে যে যারা চাকরি করেন তাদেরকে, তারা হয়তোবা তাদের মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট থাকে। এই জন্য প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে একজন কে নেওয়া উচিত। আমাদের দেশে একটা ডেফিনেশন হয়ে গেছে, অর্থনীতিবিদ মানে হচ্ছে যিনি ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়ান। এটা কিন্তু, এটা হয়তো বা উনি পড়ান,
উনি হয়তো বা 20-22 বছরের ছেলে মেয়েদেরকে পড়ান এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কিন্তু এরা যখন কাজে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসেন তাদের পারফরমেন্স অত ভালো হয় না অনেক ক্ষেত্রে। যেমন আমরা ডক্টর বারাকাতকে দেখেছি, উনি শিক্ষক ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে, কিন্তু ওনাকে যখন বড় দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকিং সেক্টরের ব্যাংকে, তখন তার সম্বন্ধে অনেক ধরনের অভিযোগ করেছে, তার এফিসিয়েন্সি নিয়ে কোশ্চেন উঠেছে, তার তার আদার প্র্যাকটিসেসগুলি নিয়ে কথা উঠেছে। এই জন্য এই বিএনপি যে এই ট্র্যাডিশনটা ভেঙেছে, যে একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে লোককে নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকে, এটা আমি ভালো চোখে দেখি। কারণ হচ্ছে আমাদের দেশে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসবে হচ্ছে ওই জায়গার থেকে। বিজনেস ফিল্ড থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসতে পারে, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে আসতে পারে, যিনি অর্থনীতি বুঝেন তিনি আসতে পারেন, যিনি অর্থনীতির সাথে ইনভলভ তিনি আসতে পারেন। এখন কিন্তু কথাটা হচ্ছে যে ওনার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে কিনা। যদিও উনি অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করা এবং তার কিছুটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আর একটা হচ্ছে উনি ব্যবসায়িক মানুষ। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি না হয়, এই ব্যক্তি আমার কাছে মনে হচ্ছে তার অভিজ্ঞতা আছে, কারণ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরটা নির্বাচন করা এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে, এটা পলিটিক্যাল ইকোনমির বিষয় হয়ে গেছে। সুতরাং উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত, সেটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে উনি নিজে ব্যবসায়ী, সেটাও একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে ওনার ট্রেনিং আছে অ্যাকাউন্টেন্সিও। যদিও 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 বাংলাদেশ ব্যাংকের রান করাতে গেলে আপনার অ্যাকাউন্টেন্ট হতে হবে সেটা না, বাংলাদেশ ব্যাংক রান করতে গেলে বাংলাদেশ ব্যাংকে ভালো ভালো অনেক অ্যাকাউন্টেন্ট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক রান করাটা হচ্ছে এটা পলিসির ব্যাপার, এটা প্ল্যানিংয়ের ব্যাপার। এখন যিনি মুস্তাকুর রহমান, যিনি নতুন গভর্নর হয়েছেন, তিনি প্ল্যানিং এরকম বড় ধরনের ভীষণ প্ল্যানিং এবং ফিলোসফি নিয়ে আসেন, এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন করার জন্য বাংলাদেশ ব্যাংকের টিম আছে, বাংলাদেশ ব্যাংকে অভিজ্ঞ টিম আছে, এবং সেখানে যদি আরও কিছু রিক্রুটমেন্ট হয় টেকনোক্র্যাট কোটায়, মানে এক্সপার্ট কোটায়, তাহলে আমার কাছে মনে হয় উনি সাকসেসফুল হবেন। কিন্তু উনি যদি এসে যদি ওনার নিজের বিজনেসের দিকে মনোযোগ দেন এবং বিজনেসম্যানদেরকে প্রোটেক্ট করেন, সেখানে একটা ঘাপলা হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের দেশে দুইটা সেক্টরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিয়েছে আমার দৃষ্টিতে। একজন সাংবাদিক হিসাবে আমি বলবো, একটা হচ্ছে আপনার আইটি সেক্টরকে গভর্নমেন্ট বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু তার পারফরমেন্স কিন্তু অত ভালো না। হুম। তারপরে গার্মেন্টস সেক্টরকেও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো এই গার্মেন্টস সেক্টরের হয়তোবা গ্লোবাল চেঞ্জিংয়ের জন্য গার্মেন্টসের একটা আলাদা আলাদা ধসের দিক দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু সেটা সেটা ওভারকাম করার জন্য আমাদের ন্যাশনাল লেভেলে ইনিশিয়েটিভ নিতে হবে, এবং ন্যাশনাল লেভেলে ইনিশিয়েটিভ নিলেও শুধু হবে না, কারণ এটা গ্লোবালি, এটা মার্কেট ইজ এ ফ্লোয়িং মার্কেট, এক সময় এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। সুতরাং সেই দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এখন যে উম, অতিরিক্ত কথা বলা হচ্ছে যে এই ভদ্রলোক যিনি নতুন গভর্নর হচ্ছেন, ব্যাংক লুটপাট হয়ে যেতে পারে, ব্যাংক লুটপাটের আরেকটা চ্যাপ্টার হতে পারে, আর উনি বিজনেসম্যানদেরকে সুযোগ সুবিধা দিতে পারেন, সেটা আমার মনে হয় অ্যান্টিসিপেশন, এটা একটা ফিয়ার এবং ফোবিয়া। আমি আমি বলতেছি যে বিএনপি যে কাজটা করেছেন এবার, নতুন ফিল্ডের থেকে নতুন লোককে গভর্নর করেছেন এবং বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাস তৈরি করার অভিপ্রায়টাকে আমরা ওয়েলকাম করি, এবং আমরা খুশি হব এই ভদ্রলোক যিনি গভর্নর হয়েছেন তিনি যদি কাজ যদি ওভাবেই করেন, তার নিজস্ব বিজনেসের ঊর্ধ্বে উঠে এবং বিজনেসম্যানের ক্ষুদ্র স্বার্থ ঊর্ধ্বে উঠে যদি কাজ করতে পারেন। আর একটা আমি বলবো যে
হাসান মনসুরকে আক্রমণ করা, যে প্রিভিয়াস গভর্নমেন্ট আক্রমণ করা, না জেনে না বুঝে তথ্য দিয়ে আক্রমণ করা, সেটা আমার মনে হয় অবসান হওয়া উচিত। কারণ এই নতুন গভর্নর কিন্তু বলেছেন যে পূর্ববর্তী গভর্নর অনেক কিছু, অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন, এবং ওনার এগিয়ে নেওয়ার কাজগুলি যদি এই গভর্নর আগাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। আরেকটা হচ্ছে, মার্জিন করা হয়েছে কতগুলি ব্যাংককে, সেই ব্যাংকগুলিকে আবার প্রিভিয়াস অবস্থায় নিয়ে যাওয়ার যে অভিপ্রায় হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেটা অবশ্যই বন্ধ করা উচিত। আবার নতুন গভর্নর যিনি হবেন তিনি এই হাসান মনসুরের পলিসিটাকে সামনে রেখে এটাকে আরো এক্সপানশনের দিকে চলে যেতে পারেন। কিন্তু এই হাসান মনসুরের পলিসিকে কমপ্লিটলি বাতিল করে, ক্যান্সেল করে যদি উনি যান, তাহলে এটা একটা বড় ধরনের ভুল হবে। সেটা আমার বর্তমানে অবজারভেশন আমি বলতেছি। এখনো পর্যন্ত গভর্নর সম্বন্ধে, বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বিস্তারিত তথ্য আসেনি। যদি আসে আমি মনে করি আপনাদের সামনে আমি আবার আসবো এবং আরেকটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি এতটুকুই আজকে আমি শেষ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।